নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। 1100টি রেজিস্টার্ড ক্লাব রয়েছে রাজ্যে। সবগুলি ক্লাব নিয়মিত রক্তদান শিবির করলে রাজ্যে রক্তের সংকট থাকবে না। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই রক্তদাতা দিবস উপলক্ষে শুক্রবার রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, যারা নিয়মিত রক্তদান করে তারা 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারে। ত্রিপুরা রাজ্যে 1100 রেজিস্টার্ড ক্লাব রয়েছে। এই ক্লাবগুলি নিয়মিত রক্তদান শিবির করলে রাজ্যে রক্তের সংকট থাকবে না। রক্তের কোনো জাতপাত ধর্ম নেই। রক্তের মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে। রক্ত বারে বারে পরিচয় করিয়ে দেয় সকলে এক। রক্তদানের চাইতে আর কোনো বড় দান নেই। রক্তদান শিবিরে যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে হবে। রক্তদানে ত্রিপুরায় রাজ্যে গণজাগরণের সৃষ্টি হয়েছে। বাজারে অনেকে পুরস্কার ক্রয় করতে পাওয়া যায়, কিন্তু রক্তের চাইতে বড় পুরস্কার নেই। মোট জনসংখ্যার 15% মানুষের শরীরের রক্ত নেগেটিভ গ্রুপের। অস্ত্রোপচারের জন্য অনেক সময় রক্তের প্রয়োজন হয়। মোট জনসংখ্যার 1% রক্ত ব্লাড ব্যাংকে মজুত না থাকলে সমস্যা হয়। ত্রিপুরা রাজ্যে রক্তদানে মানুষ এগিয়ে আসে। ত্রিপুরা রাজ্যে 12টি সরকারি এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। একজন রক্তদাতা 4 জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে এখানে আমরা যখন প্রদীপ জ্বালানোর পরে আমরা যার জন্মদিনকে সামনে রেখে যিনি আধুনিক ব্লাড ট্রান্সফিউশন এবং আমাদের যে ব্লাড গ্রুপের যিনি বিভাজন, যে ক্লাবের আমাদের ব্লাডের যে 4টা গ্রুপ আছে, সেই গ্রুপের যিনি প্রতিক্রিয়া ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনের প্রতি সম্মান দেওয়ার জন্য সারা পৃথিবীতে আজকের এই দিনটি উদযাপন হয়। এবারের যে স্লোগান সেটা হচ্ছে 20 years সেলিব্রেটিং গিভিং, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। আমাদের ভারতবর্ষেও 1975 সালের যে 1 অক্টোবর, সেই অক্টোবরে আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিউনোহিমাটোলজি প্রথম জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস উদযাপন শুরু করেন এবং সেটা ডাক্তার জয়গোপাল জলির জন্মদিবসকে সামনে রেখে সেটা করা হয়। যখনই আমাকে বলা হয় যে ব্লাড ডোনেশনের জন্য আপনাকে আসতে হবে, এর থেকে মনে হয় যে আমার কখন আমি সেখানে যাব, তার জন্য আমি বসে থাকি। কারণ আমাদের বাজারে কিন্তু অনেক গিফট পাওয়া যায়, গিফট কিনে আমরা মানুষকে দিতে পারি। এর থেকে বড় গিফট আর কিছু হয় না। ভগবানের গিফট আমাদের শরীরের মধ্যে দিয়ে দিয়েছে যে ঘুরতে হবে না বাজার থেকে, এর থেকে বড় গিফট আর হয়। এবং যদিও আমাদের এবি এবং এবি গ্রুপ আমরা যেটা বলি, তারপরে 4টা গ্রুপের মধ্যে আবার যদি আমরা আরএস ফ্যাক্টর দেখি, টোটাল আমাদের 8টা গ্রুপ হয়। এখানে আমাদের যে নেগেটিভ গ্রুপের 3 জনকে আজকে এখানে সম্মানিত করা হয়েছে। তো এরকম গ্রুপে আমাদের এদিনের শিবিরে নেগেটিভ গ্রুপের 3 জন রক্তদাতাকে পুরস্কার প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজে তাদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন রক্ত সংগ্রহকারী ভ্রাম্যমাণ বেশ কয়েকটি গাড়ির সূচনা করা হয়। প্রতিটি গাড়িতে একসাথে 2 জন রক্তদাতা রক্তদানের ব্যবস্থা রয়েছে। সবুজ পতাকা নেড়ে গাড়িগুলির সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে এদের মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। রক্তদান শিবির থেকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী সুশান্ত চৌধুরীর। রাধানগর বাস স্ট্যান্ডের ভেতর পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তিনি এবং বাস স্ট্যান্ডের ভেতরে কোনো ধরনের নেশার সাম্রাজ্য তৈরি করা যাবে না, তাহলে এর প্রশ্রয় সরকার দেবে না বলে জানান তিনি।
গত 25 মে রাধানগর বাসস্ট্যান্ডের ভেতর রাধানগর স্ট্যান্ডের সোসাইটি অপারেটর অসীম কুমার দাসের হাতে আক্রান্ত হয় রাজীব চক্রবর্তী নামে এক বাস চালক। বাস চালক সেদিন রাতের বেলা বাসস্ট্যান্ডে ঘুমানোর কারণে তাকে মারধর করা হয়েছিল। এ ঘটনার খবর পরের দিন সকাল থেকে অন্যান্য গাড়ি চালকরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও। দিনভর রাধানগর বাসস্ট্যান্ড থেকে যাত্রী পরিষেবা বন্ধ রাখা, পথ অবরোধ সহ বিভিন্ন ঘটনা সংঘটিত করেছে। দাবি তুলেছিল রাধানগর বাসস্ট্যান্ডের টেন্ডার প্রাপ্ত অসীম কুমার দাসকে গ্রেপ্তার করে রাধানগর বাসস্ট্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার। তারপর বিষয়টি নিয়ে বহু জল খোলা হয় এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নজরে আসে। তখন মন্ত্রী এ বিষয়ে অবগত হতে বৈঠক ডাকেন 27 মে। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মণ্ডল, অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী সহ অনেকে। এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী। আগরতলা শহরের মধ্যে অন্যতম বাসস্ট্যান্ড হল রাধানগর বাসস্ট্যান্ড। এ বাসস্ট্যান্ডের মধ্যে এতটা মত বিরোধ ঘটে গেছে যার যুক্তি জানতে চান মন্ত্রী। কারণ এর কোনো জবাব দিতে পারেনি পরিবহন দপ্তরের কমিশনার এবং অতিরিক্ত সচিব সহ রাধানগর বাসস্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা। পরবর্তী সময়ে রাধানগর বাসস্ট্যান্ডের শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে মন্ত্রী রক্তদান শিবির করার জন্য আহ্বান করেছিলেন। তারপর 14 জুন বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার এদিন রাধানগর মোটর স্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত শিবিরে উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাধানগর বাসস্ট্যান্ডের ভেতরে পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মন্ত্রী বলেন, আগামী দিন রাধানগর বাসস্ট্যান্ডের পরিবেশ যাতে সুন্দর থাকে, তার জন্য যাতে কোনো ঝামেলা সংঘটিত না হয়। চলার পথে মতবিরোধ হতেই পারে, কিন্তু এর জন্য রাস্তা অবরোধ, মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও এবং যাত্রী পরিষেবা বন্ধ রাখার মতো ঘটনা যাতে সামনে উঠে না আসে। গত কয়েকদিন আগে যে ঘটনাটি রাধানগর বাসস্ট্যান্ডে সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ভুল পথে যদি শ্রমিকরা পরিচালিত হয় তাহলে প্রশাসনও ভুল পথে পরিচালিত হবে, এতে রাজ্যের উন্নয়ন হবে না। এ ধরনের ঘটনা যদি আগামী দিন ঘটে তাহলে কোনোভাবে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। শ্রমিক পক্ষ এবং মালিক পক্ষের মধ্যে যাতে শান্তির পরিবেশ বজায় থাকে তার জন্য আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা কথা বলা হয়েছে। মন্ত্রী আরও বলেন, মাঝে মধ্যে অভিযোগ আসে রাধানগর বাসস্ট্যান্ডে নেশা বিক্রি ও গ্রহণের মতো ঘটনা সংঘটিত হচ্ছে। যে ধরনের ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না। নেশার দ্বারা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী। তারা কিন্তু জানেন না এই রক্ত কার শরীরে যাবে। এটা কি কোনো শ্রমিকের শরীরে যাবে, না কোনো অফিসারের শরীরে যাবে, না কোনো ডাক্তারের শরীরে যাবে, না কোনো ইঞ্জিনিয়ারের শরীরে যাবে। আমরা কেউ জানি না যে আমার দেওয়া রক্ত কার শরীরে সেটা যাবে। সেটা না জেনেই আমার দায়বদ্ধতা রয়েছে, আমি রক্ত দিয়ে একটা রোগীকে বাঁচাতে পারবো, তাই আমার শরীর থেকে আমি রক্ত প্রদান করছি রক্তদান শিবিরের মাধ্যমে। এবং আমাদের মুখ্যমন্ত্রী প্রায়শই আহ্বান জানান মানুষের কাছে, জনগণের কাছে, সামাজিক সংস্থাগুলোর কাছে যে আপনারা এগিয়ে আসুন, ভারী মাত্রায় রক্তদান করুন। কারণ ব্লাড ব্যাংকগুলোতে রক্তের যা প্রয়োজনীয়তা তার থেকে যোগান কম। আমরা যারা সামাজিক জীবনে রয়েছি, ওই কাঞ্চনপুর থেকে, সাবরুম থেকে, বেলুনিয়া থেকে, ধর্মনগর থেকে প্রায় ফোন আসে, দাদা আমার মা জীবিতে ভর্তি রয়েছে, অপারেশন করা যাচ্ছে না, রক্তের প্রয়োজনে। রক্তদান শিবিরের প্রসঙ্গে বলেন, আজ বিশ্ব রক্তদান দিবস। দিবসটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যারা রক্তদানে এগিয়ে আসে তারা বহুমুখী চিন্তা ভাবনা নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে। রক্তের বিকল্প নেই। বিশ্বের বিজ্ঞানীরা রক্তের বিকল্প তৈরি করার জন্য বহু চেষ্টা করে সফল হয়নি। তাই আজকে যারা শিবিরে এগিয়ে এসেছে তারা যাত্রী পরিষেবা দেওয়ার পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মন্ত্রী আরও বলেন, ব্লাড ব্যাংকে রক্তের শূন্যতা রয়েছে, চাহিদা তুলনায় রক্তের যোগান অনেক কম। তাই মুমূর্ষ রোগীর জীবন বাঁচানোর জন্য এ ধরনের শিবিরের আগামী দিনে অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মন্ত্রী। রেল পরিবহন করতে হবে, সড়ক পরিবহন করতে হবে এবং জল পরিবহন করতে হবে। সমস্ত সিস্টেমটা নিয়েই আমাদের পরিবহন ব্যবস্থা। তো সেই পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে, আমাদের সড়ক পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যারা শ্রমিক ভাইরা আছেন বা আমাদের যারা মালিক পক্ষরা আছেন দাঁড়িয়ে, তারা উদ্যোগী হয়েছেন এই রক্তদান শিবির আয়োজন করার জন্য
এবং তাতে আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে সহযোগিতা প্রদান করছি। রক্তদান মানে জীবনদান, তার কোনো বিকল্প নেই। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এইভাবেই আমাদের বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, সমাজকে সুন্দর করতে হবে এবং সমাজের প্রতি আমার যে দায়বদ্ধতা সেই জিনিসটাকে আমরা সুনিশ্চিত করতে হবে। আয়োজিত শিবিরে এদিন এছাড়া উপস্থিত ছিলেন টিআরটিসি চেয়ারম্যান বলাই গোস্বামী, ট্রাফিক দপ্তরের পশ্চিম জেলার এসপি মানিক দাস সহ অন্যান্যরা। পরবর্তী সময় মন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের উৎসাহিত করেন। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। ফায়ার সার্ভিসের চাকুরি পরীক্ষার দাবি করতে এসে পুলিশের হাতে আটক বহু চাকুরি প্রত্যাশী যুবক। ঘটনা রাজধানীর জয়নগর ফায়ার স্ট্যান্ডের সামনে। রাজ্যে বেকার আন্দোলন ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে, কারণ নিয়োগ প্রক্রিয়ার নাম করে বিভিন্ন দপ্তরের ইন্টারভিউ বোর্ড কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর। চাকুরি হবে কিনা সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না চাকুরি প্রত্যাশী যুবকরা। এর জন্য রাস্তায় নামলে হচ্ছে তাদের গ্রেপ্তার। শুক্রবার ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখাতে আসে রাজধানীর জয়নগর স্থিত ফায়ার স্টেশনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ, কিন্তু বিক্ষোভ চরম আকার ধারণ করার আগে আতঙ্কিত পুলিশ বেকার যুবকদের আটক করে নিয়ে যায়। চাকরি প্রত্যাশী যুবকদের বক্তব্য, ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগের জন্য 2022 সালে মে মাসে শারীরিক মাপ নেওয়া হয়। শারীরিক মাপ নেওয়ার পর যারা নির্বাচিত হয়েছিল তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয় 2023 সালের জানুয়ারি মাসে। তারপর এই নিয়োগ প্রক্রিয়া থমকে যায়। এই পরিস্থিতিতে চিন্তিত চাকুরি প্রত্যাশীরা জানায় ফায়ার সার্ভিস দপ্তরের ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে তারা তাও জানে না। বহুবার তারা এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেছে, কিন্তু তারা অনুমোদন পায়নি। তাই এদিন বাধ্য হয়ে ফায়ার সার্ভিস দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে সমবেত হয়ে চাকুরি প্রত্যাশীরা আন্দোলন করে। গত 2022 মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস ইমার্জেন্সি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট ইস্যুতে 2023 জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাব দিয়েছে। বাকি যে ভাইভা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা, ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নাই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা ফায়ার সার্ভিসে, ডিরেক্টর স্যারের সাথেও 5-6 বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে বোর্ড চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো, বোর্ডটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লেগে দিই? আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী, তাহলে কিন্তু আমরা সবসময় গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, আমরা ধৈর্য ধরে রাখতে পারবো? 3 বছর যাবত হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলে এই করে দেওয়ার বলতে কুদ্দুরা বাড়িতে ফ্রাস্ট্রেশন হয়, ওই জিনিসটা 3 বছর যাবত দিয়ে সেটা কি চাও আমরা চাইছি যে পুলিশ এদিন চাকুরি প্রত্যাশীদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। সান্দন টিভি। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর গুর্খাবস্তি স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের অধিকর্তা সহ দপ্তরের জেলা স্তরের আধিকারিকরা। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান, 2023-24 অর্থ বছরে বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে এদিন আলোচনা করা হয়েছে। কোথায় ঘাটতি রয়েছে তা খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন যে সকল প্রকল্পগুলি রয়েছে সেগুলো সুবিধাভোগীরা সঠিকভাবে পাচ্ছে কিনা সে বিষয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে। 2024-25 অর্থ বছরে তপশিলি জাতির উন্নয়নের জন্য যে বাজেট রাখা হয়েছে তা কিভাবে খরচ করা হবে, কিভাবে কাজ করা হবে তার জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি, ইন দ্য সেম টাইম 24-25 অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে।
এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রোল প্লে করে সব বছরই, বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা, বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি। তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কি না, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস হোস্টেল, স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা। তো সেগুলি কিভাবে রান করছে, ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কি না, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করব। মোরওভার আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আরও যে সমস্ত স্কিম, ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস আমরা করে থাকি সেই বিষয়ের উপরও আমরা দীর্ঘ আলোচনা রাখব এবং আমাদের সাকসেস স্টোরি কী রয়েছে লাস্ট ইয়ারের, ফেলিউর কোন জায়গাতে রয়েছে, সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করে একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করব। এবং বিশেষ করে এই বছর আপনারা জানেন প্রায় 3 মাসের মতো আমরা লোকসভা নির্বাচনের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে বা এমসিসি থাকার কারণে আমাদের কাজটা অনেকটাই ডিলে হয়েছে। তো এই যে রেস্ট অফ দ্য টাইম, এই সময়ের মধ্যে আমরা কীভাবে কাজগুলি কমপ্লিট করতে পারি সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যারা কেন্দ্রীয় প্রকল্পের অর্থ নিয়ে প্রশিক্ষণ প্রাপ্তদের সাথে তালবাহানা, মিলছে না সার্টিফিকেটও। অফিসে তালা দিল প্রশিক্ষণ প্রাপ্তরা। ঘটনা আমতলী বাইপাস সংলগ্ন এলাকায়। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রশিক্ষণ প্রাপ্তদের সার্টিফিকেট এবং স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে না, চলছে নানা তালবাহানা। এর প্রতিবাদে শুক্রবার আমতলী বাইপাস স্থিত স্কিল ইন্ডিয়ার প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রে গিয়ে তালা ঝুলিয়ে দেয় প্রশিক্ষণ প্রাপ্তরা। এদিন তাদের সঙ্গ দিয়েছে যারা ট্রেনার রয়েছে তারাও, কারণ প্রশিক্ষণ প্রাপ্তদের মতো ট্রেনাররাও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে। জানা যায় কেন্দ্রীয় এই প্রকল্প নিয়ে বাইপাসে অবস্থিত স্কিল ইন্ডিয়া অফিসে চলছে নৈরাজ্য। প্রশিক্ষণ প্রাপ্তদের সময় মতো যেমন সার্টিফিকেট এবং স্টাইপেন্ড প্রদান করা হচ্ছে না, তেমনও সার্টিফিকেটও দেওয়া হচ্ছে না। অপরদিকে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা সঠিক সময়ের মতো বেতন পাচ্ছে না। অভিযোগ, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে মেয়েদের সেলাই কাজ এবং ছেলেদের কাঠের কাজ করানোর জন্য কোর্স করানো হয়। কোর্স করানোর সময় প্রায় দিন তাদের সঠিক মতো প্রশিক্ষণের ক্লাস না করিয়ে মোবাইলে ছবি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়ে দিতেন ইনচার্জ। প্রশিক্ষণ দেওয়ার আগে কথা ছিল দৈনিক 700 টাকা এবং সার্টিফিকেট প্রদান করা হবে, কিন্তু 2 মাস গড়ে 3 মাস হবে চললেও এখন পর্যন্ত তাদের টাকা মিটিয়ে দেওয়া হয়নি। অপরদিকে যারা প্রশিক্ষণ দিয়েছিল তাদের অভিযোগ, দৈনিক 700 টাকা করে মজুরি দেওয়ার কথা থাকলেও তাদের এখন পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি। টাকা চাইলে বিভিন্নভাবে দুর্ব্যবহার করা হয় তাদের। শুক্রবার অফিসে তালা দেওয়ার আগে ইনচার্জ সহ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ফোন করা হলেও তারা কেউই ফোন রিসিভ করেনি। তাই আন্দোলন সংগঠিত করতে বাধ্য হয় প্রশিক্ষণ প্রাপ্তরা এবং যারা প্রশিক্ষণ দিতে এসেছেন তারাও। কিন্তু দীর্ঘক্ষণ আন্দোলন সংগঠিত হলেও ঘটনাস্থলে পৌঁছায়নি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত কোনো আধিকারিক এবং ইনচার্জ। শেষ পর্যন্ত তালা দিয়ে ঘটনাস্থল থেকে আসে বঞ্চিত প্রশিক্ষকরা। তারা জানিয়ে দেয় যতক্ষণ না পর্যন্ত তাদের এই টাকা মিটিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অফিস তালা থাকবে, কারণ নিজের পকেটে টাকা ব্যয় করে প্রশিক্ষণ দিয়েছে। এইখানে এসএমও ট্রেনার আগে ছিলাম, 2023-এ আমি জয়েন করেছি। এরপরে আমার মেয়ে অসুস্থতার জন্য আমি রিজাইন দিয়েছি, ওই টাকাও আমি এখনও পাইনি ট্রেনি হিসাবে। আর এখন যারা পিএম বিশ্বকর্মা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে যেটা ওরা ট্রেনিং দিয়েছে, যে কার্পেন্টারের ট্রেনিং ছিল, এসএমও ট্রেনিং ছিল, তো ওদের 7 দিন ট্রেনিং ছিল, ওদের আসা যাওয়ার খরচা দেওয়া হবে পার ডে 700 টাকা করে, ওটাও ওরা পায়নি। প্লাস সার্টিফিকেট যে ওরা পাবে কীভাবে, ওইটাও ওদের কিছু করানো হয়নি। যখন আমি আমার উপর লেভেলে অফিসে ইনচার্জকে বললাম ওদেরকে ছবি তুলে ছেড়ে দিন, তো এইটা যদি হয়ে থাকে তাহলে তারা কীভাবে জানবে কোথায় থেকে টাকা পাবে না পাবে। তাছাড়া আমরা যে 7 দিন ট্রেনিং করেছি, পার বেচে আমাদেরকে এগ্রিমেন্ট করানো হয়েছে 4000 টাকা করে। তারপরে সুভাষিস এখানে ইনচার্জ উদয়পুর গোমতী থেকে ট্রান্সফার হয়েছিল, ওর এগ্রিমেন্ট এআরবি ছাড়ে আমাদেরকে এগ্রিমেন্ট করিয়েছে 4000 টাকা করে পার বেচ, শেষ হলে আমাদেরকে টাকা দেবে। আমরা এখানে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাতে 3 জন ট্রেনার ছিলাম, একজন আমি, দুলালী দাস, একজন বিনয় দা, আর একজন ইন্দ্রনাথ বাবু ছিলেন। তো আমরা কেউই পাইনি। তখন আমাকে বলেছে যে আপনাকে 3000 টাকা করে দেওয়া হবে। সুভাষিস স্যার
এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের চরম উদাসীনতা ও গাফিলতির কারণে আগরতলা শহরের বুকে থাকা এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে চলছে নৈরাজ্য। এর খোঁজ খবর পর্যন্ত নেওয়া হয় না দপ্তরের পক্ষ থেকে। শোকের খবর, যারা প্রশিক্ষণ দেওয়ার টেন্ডার গ্রহণ করলে তারা দপ্তরের কয়েকজনের সাথে মিলে প্রশিক্ষণ প্রাপ্তদের অর্থ গিলে খাচ্ছে। এ বিষয়ে অবগত রয়েছেন দপ্তরের উপর মহল পর্যন্ত। সান্দন টিভি। এবার গভীর রাতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে জানালা ভেঙে চোরের দল নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনা কদমতলার ঝেড়ঝেড়ি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফের চোর আতঙ্কে কদমতলা ব্লক এলাকার জনগণ। এবার ভয়ঙ্কর চুরিকাণ্ড কদমতলা থানা এলাকায়। জানা গেছে নগদ অর্থ সহ স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয় নিশি কুটুম্বের দল। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে কদমতলার ঝেড়ঝেড়ি গ্রামে। ঘটনা বৃহস্পতিবার রাত 1টা নাগাদ ঝেড়ঝেড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডে। ঘটনা সম্পর্কে জানতে গিয়ে বাড়ির মালিক তথা স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান খলিল আহমেদ বলেন, প্রতিদিনের নেই রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি সহ পরিবারের লোকজনরা। কিন্তু রাত 2টা নাগাদ চোরের দল বাড়ির পেছনের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তখন বারান্দায় লাগানো ইলেকট্রিক বাল্বগুলি খুলে নেয় চোরেরা। পরে তারা ঘরে একটি ব্যাগে রাখা নগদ 2,60,000 টাকা ও 2টি স্বর্ণের চুড়ি এবং অন্যান্য স্বর্ণালংকার মিলে প্রায় কয়েক লক্ষাধিক টাকার হাতিয়ে নেয় নিশি কুটুম্বের দল। তবে তারা প্রত্যেকটি ঘরের দরজা ও জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে। এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান, ঘটনার সময় তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে বের হলেও বাড়িতে চোরের কোনো আঁচ করতে পারেননি তিনি। অথচ চোরেরা তখন ঘরের ভেতরেই প্রবেশ করে হাত সাফাই করছিল বলে ধারণা। বাড়ির লোকজনদের ধারণা, স্প্রে জাতীয় কোনো কিছু ব্যবহার করে এই ঘটনা সংঘটিত করেছে চোরেরা। তাছাড়া ঘরের পেছনে একটি মৌচাক ভেঙে মধু পান করেছে চোরেরা। কিন্তু অবাক করার বিষয়, চোরের দল ঘরে প্রবেশ করার পর অনেক ভাঙচুর চালালেও ঘরে থাকা লোকজনরা কিছুই টের পাননি। তাতে স্পষ্ট নিজেদের সুকৌশলে তাদের কাজ সম্পূর্ণ করেছে নিশি কুটুম্বের দল। চুরিকাণ্ডের এই ঘটনা লিখিত আকারে কদমতলা থানায় জানানোর পর পুলিশ তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে। তবে এখন পর্যন্ত চোরদের টিকির লাগলও পায়নি পুলিশ। অপরদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানায়, তাকে হয়তো প্রাণনাশের চেষ্টাও করেছিল চোরেরা। কারণ তিনি যে ঘরে থাকেন সে ঘরে কোনো টাকা পয়সা বা মূল্যবান সামগ্রী ছিল না। তবু উনার ঘরের দরজার ধারালো অস্ত্র দিয়ে ভাঙার অনেক চেষ্টা করেছে চোরেরা, যদিও এতে সফল হয়নি। ফলে তিনি এখন প্রাণ সংশয়ে ভুগছেন। এটা ভাগুন পঞ্চায়েত ওয়ার্ড নম্বর 2। রাত্রে অনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়ে আছি, তখন অনুমান 1টার সময় আমি আবার উঠছি। উঠিয়া দেখছি আমার বারান্দার বাল্বগুলো নাই। আমি ফ্রেশআপ করিয়ে তারপরে আমি আবার আমার বিছনা থেকে ঘুমানি লাগিয়া গেছি। আমি ঘুমাইছি, তখন কিছু দুষ্কৃতিকারীরা ইয়া আমার দরজা এবং জানালা কিতাব ব্যবহার করছে বুধের সাফল টবল দিয়া। এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম 3টা রুম ব্যবহার করার পরে 4র্থ নম্বর রুম অনুমান 3টা 20 মিনিট হইব। তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সাফল দিয়া আমার সিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে। তখন আমি উঠছি, উঠার পরে তারা কেউরে আমি দেখছি না, তারা সব গেছে গিয়া। তখন আমার ওয়াইফ উঠছে, ওঠার পরে কি কি নিছে আপনার ঘর থেকে? আমার ঘর থেকে ক্যাশ টাকা আসিল প্রায় 3,40,000 টাকা। এটা নিছে এবং সোনা আসলো সোনা। এখন দেখার বিষয় পুলিশ চোর চক্রকে জালে তুলতে পারে কিনা। সান্দন টিভি। আবার সরকারি কাজের কারচুপির অভিযোগ উঠে আসলো গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকা থেকে। নিম্নমানের জলের স্লেব বানানো কারণে ভেঙে চৌচির। প্রতিটি ঘরে ডিডব্লিউএস দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্ল্যাব তৈরি করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে মুসলিম পাড়া এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্ল্যাব তৈরি করা হচ্ছে।
কিন্তু মানুষের বাড়িতে পাকা স্ল্যাব তৈরিতে ও কারচুপি করছে ঠিকাদার সহ শ্রমিকরা বলে অভিযোগ। কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্ল্যাব তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলছেন এলাকার এক মহিলা। শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন, সরকারি পাকা স্ল্যাব তৈরিতে বেশি পরিমাণে বালি ব্যবহার করছে, কিন্তু সিমেন্টের মাত্রা একেবারে কম হয়েছে, যার ফলে পাকা স্ল্যাবগুলি অনায়াসে ভেঙে যাচ্ছে, কোথাও কোথাও ফাটল ধরে গেছে। বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের এ বিষয়ে জানানো হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ, সরকারি কাজের পেছনে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরে হয়তো কেউ যুক্ত রয়েছে, কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত এই সরকারি কাজের গুণগত মান খতিয়ে দেখতে কেউ আসেনি। তাই স্থানীয় এলাকাবাসীরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছে, এ ধরনের নিম্নমানের পাকা স্ল্যাব তৈরি না করে সঠিকভাবে যাতে স্ল্যাবগুলি তৈরি করা হয়। আপনার যে এই যে একটা সরকারি যে একটা স্ল্যাব বানাইছে, এটা দেখলাম একটু ভাঙা, এটা কিভাবে ভাঙলো? এটি বালা সিমেন্ট দিছে না, ওই 2 নম্বরে কাজ করে গেছে, তারা বালা করে বানাইছে না। মানে আপনার কি মনে হচ্ছে, মানে বেশিরভাগ কি বালু? বালু এটি সিমেন্ট দিছি, ওই নেই অল্প সিমেন্ট দিছে। আচ্ছা, কবে বানাইছে এটা? এটি বানাইছে বুধবার দিন বিহালে। আচ্ছা, এই ফারাত কি আরো অনেকের এইভাবে বানাইছে না? হ্যাঁ, অনেকে কইছে ওরা করে ভাঙে গেছে, আমি গেছি না, দেখছি না, তারা কইছে আর কি শুনছি। আচ্ছা, মানে এই কাজটা ঠিকভাবে হইছে না, মানে কি মনে হয় আপনার? ঠিক 2 নম্বরে কাজ করে গেছে, এটা ভালো হইছে না কাজটা। আচ্ছা আচ্ছা, সিমেন্ট দিছে না, বালু বেশি দিছে, কইছে কইরা দিয়ে যাবে, তারা দেখো না দি। আচ্ছা, এখন কি চাইতাছেন বিষয়টা? না, আমি চাইতাছি এটা বালা করে আমার কাজটা হইতো। আচ্ছা আচ্ছা, মানে এই সবারই এরকম হইছে? হ্যাঁ, অনেকেরই অনেক এরকম হইছে আর কি। আচ্ছা, এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা মুসলিম পাড়া। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 1 নম্বর ওয়ার্ড। আপনার নাম? রুকিয়া খাতুন। শানু টিভি। রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে শুক্রবার কৈলাসহর কুমারঘাটের জাতীয় সড়কের গৌরনগর এলাকায় সড়ক অবরোধ করল গ্রামবাসী। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। রাস্তা সংস্কার ও পাকা ড্রেন নির্মাণের দাবিতে কৈলাসহর কুমারঘাটে জাতীয় সড়কের গৌরনগর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধে সামিল হয় এলাকাবাসীরা। সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। পরে ঘটনাস্থলে ছুটে যান কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। সড়ক অবরোধকারীদের অভিযোগ, গৌরনগর 2 নং ও 3 নং ওয়ার্ড এলাকায় পাকা ড্রেন না থাকার কারণে বৃষ্টি হওয়ার সাথে সাথে এলাকার বহু বাড়িঘরে জল ঢুকে যায়। পাশাপাশি এলাকায় রাস্তাটির অবস্থাও বেহাল। এ বিষয়ে জেলাশাসক গৌরনগর ব্লকের ভিডিওকে লিখিতভাবে জানানোর পরও কাজের কাজ কিছুই হয়নি। তাই শুক্রবার বাধ্য হয়ে এলাকাবাসীরা সড়ক অবরোধে সামিল হয়েছে। গৌরনগর যেটা আমাদের এলাকা, কৈলাসহর থেকে কুমারঘাট আমাদের রোড বন্ধ করেছি আমরা। মূল কারণ হচ্ছে 2টা সমস্যা। আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অব্দি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে গেটেসিটি পেরিয়ে যে রুটটা রয়েছে সুদা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি, এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বিরোধী সেনার কাছে চিঠি দিয়েছি, এবং বিধানসভায় এই কথাটা উঠেছে। আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় জল জমাটের কারণে। এদিন সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন, এমনকি অ্যাম্বুলেন্সও সড়ক অবরোধের ফলে আটকে পড়ে। ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। শান্তন টিভি। জীবিত প্রেতার শ্রাদ্ধ অনুষ্ঠানের নামে টাকা তুলতে গিয়ে হাতে নাতে আটক 2 নেশা কারবারি। ঘটনা বিশালগড় চৌমুনি এলাকায়। পুলিশ ধৃত 2 নেশা কারবারিকে থানায় নিয়ে গেল মারুতি গাড়ি করে।
জানা যায় বিশালগড় বাজারে সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে বাবার শ্রাদ্ধের নামে প্রত্যেক দোকানে টাকা চাইতে যায় দুই যুবক। সে সময় বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে দুই যুবককে আটক করে উত্তম মধ্যম দিতে দুই যুবক স্বীকার করে যে নেশার টাকার জোগাড় করতে নাকি জীবিত অবস্থায় বাবাকে মৃত বলে শ্রাদ্ধের নামে টাকা তুলে সে টাকা দিয়ে নেশা করার এর নতুন ফন্দি এঁটেছে যুবকরা। তারা এদিন 24 টাকা বাজার থেকে চাঁদা তুলেন। পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ীরা দুই যুবককে তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে। ধৃত দুই যুবক ব্যবসায়ীদের কাছে স্বীকার করেন তারা অর্থ আদায় করার জন্য ব্রহ্মচারী সেজে মানুষকে মিথ্যে কথা বলছে। তাদের একজনের বাড়ি রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় এবং অপর যুবকের বাড়ি রানীর বাজার মেগলিপাড়ায়। জানা যায় তারা দীর্ঘদিন ধরে এক ফন্দিতে টাকা তুলছে বিভিন্ন জায়গাতে গিয়ে। জুড়ে আমরা পয়রা বাইরে আমি তো আমার বাবা মারা তোর আনছে কেরা? হ্যাঁ, তোর বাড়ি কো? তোর বাড়ি? তার বাড়ি কই? হ্যাঁ, কদিন ধরে এটা করস? হ্যাঁ, মানে তোর বাবা মারা গেছে না, তোর তুই এমনি সাহায্যাইছ চান্দা তুলত? সড়ক সুরক্ষা সচেতনতার অঙ্গ হিসেবে শুক্রবার রাজধানীর রাধানগর এলাকায় বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি নিজ হাতে এদিন হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দেন নয়া হেলমেট। মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্রতিবছর 7 থেকে 7.5 শতাধিক মোটর বাইক দুর্ঘটনা রাজ্যে সংঘটিত হয়, কিন্তু দুর্ঘটনায় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মাথায় আঘাতপ্রাপ্ত হয় বাইক চালক ও সহচালক। আহত ব্যক্তির চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায়। আবার অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর মৃত্যু পর্যন্ত ঘটে বহু বাইক চালকের। কিন্তু তারপরও বহু বাইক চালক প্রতিদিন হেলমেটবিহীন আগরতলা শহরে সহ রাজ্যের অন্যান্য স্থানে ঘোরাফেরা করে। তাই সচেতন করার কর্মসূচি হিসেবে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। মন্ত্রী বাইক চালক ও সহ চালকদের হেলমেট পরিধান করার জন্য আহ্বান জানান। তিনি বলেন, হেলমেট পরিধান করলে শুধু নিজের জীবনে বাঁচানো যায় না, এমন নয়, পরিবারকেও বাঁচানো যায়। এই ধরনের আয়োজন আগামী দিনেও আগরতলা শহরে জারি রাখা হবে বলে জানান মন্ত্রী। কিন্তু উদ্বেগের বিষয় হলো আগরতলা শহরের একটা বড় অংশের সচেতন নাগরিক বাইক চালানোর সময় হেলমেট পরিধান করলেও আবার একটা অংশ হেলমেট পরিধান করছে না, ফলে দুর্ঘটনায় মৃত্যু ঘটানো সামনে উঠে আসছে। তাই সচেতন নাগরিকদের পক্ষ থেকে দাবি উঠছে, যদি হেলমেট পরিধান না করা বাইক চালক কিংবা সহচালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এ ধরনের যান দুর্ঘটনা কোনোভাবেই রুখতে পারবে না রাজ্য সরকার। কারণ হেলমেট বিতরণ করে শুধু সচেতনতা আসবে না, পরিবহন দপ্তর এবং ট্রাফিক প্রশাসনকে কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। না হলে সরকারি অর্থ দিয়ে হেলমেট বিতরণ হবে, কিন্তু যান দুর্ঘটনার হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসিকে সঙ্গে নিয়ে রাস্তার যে যাত্রীরা রয়েছেন, যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন, তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে, বিশেষ করে মাথায় আঘাত নিয়ে। এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে, সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে, সেটা আমরা বিগত দিনেও লক্ষ্য করেছি। এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে। প্রায় 700 থেকে 750 মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে, যার মধ্যে প্রায় 200 থেকে 250 ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে। এটা বিশাল সংখ্যা। তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি। আজকে একটা গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে, এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু,
আমাদের পরিবহন দপ্তরের কমিশনার, এডিশনাল সেক্রেটারি, এসপি ট্রাফিক আছেন। শুক্রবার উদয়পুর জামতলা স্থিত টাউন হলে বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি মাধ্যম প্রাথমিক বিভাগ 2024-এর প্রথম বার্ষিকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন গোমতী জেলা সভাধিপতি দেবল দেব রায়। এছাড়া উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, কাউন্সিলর অয়ন গোপ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক বিমল চক্রবর্তী, পরিচালন কমিটির যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ ভৌমিক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রাক প্রাথমিক বিভাগে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাক প্রাথমিক স্কুল হল ছোট্ট বাচ্চাদের স্কুলের প্রস্তুতির সাথে সজ্জিত করা একটি মূল কৌশল। প্রাথমিক শৈশব শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভাগ দ্বারা বিশেষ প্রচেষ্টা করা হয়। এর উদ্যোগে লক্ষ্য হল শিক্ষাগত সাফল্য এবং আজীবন শেখার জন্য প্রয়োজনীয় দক্ষতা, জ্ঞান এবং মনোভাব প্রদান করে স্কুলের প্রস্তুতির গুরুত্ব প্রদর্শন করা। আগামী দিনে প্রাক প্রাথমিক ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্যের কামনা করেন। আদর্শে এগিয়ে যাচ্ছে। প্রথমে গানটি যা গাওয়া হয়েছিল স্বামীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরবর্তী সময়ে একটু আগে শুনলাম যে মেয়েটি একটা একক সঙ্গীত পরিবেশন করেছে। অতি ছোট মেয়ে, আমরা শুনছিলাম এত ছোট হলেও তার তালুক জ্ঞান এবং সুর কোথাও কোথাও বেমিল হয়নি। আমি আশীর্বাদ করছি সে মেয়েটাকে, যেন তার ভবিষ্যতে সে আরো বেশি অনেক এগিয়ে যেতে পারে। আমাদের এই উদয়পুর শহরে যে কয়টি ইংরেজি মাধ্যম বিদ্যালয় রয়েছে তার মধ্যে বিবেকানন্দ বিদ্যাপীঠ অন্যতম। আজকে ইংরেজি মাধ্যমে পরিণত হয়েছে, যদিও ইংরেজি মাধ্যমটা তার এখনো প্রাথমিক স্তরে রয়েছে। তো এই বিদ্যাপীঠে, বিবেকানন্দ বিদ্যাপীঠে এ পর্যন্ত যে বছরগুলি গেছে, এই বছরগুলিতে আমরা দেখেছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি ডিভিশনে সারা ত্রিপুরার যে সকল ছেলে মেয়েরা একটা ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে সাক্ষী রয়েছে আমাদের বিবেকানন্দ বিদ্যাপীঠ। আমি অল্পেতে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বসতঘর। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মহারানীপুর এলাকার কান্ডারি সরকারের বনের কুঞ্জিতে বৃহস্পতিবার গভীর রাতে আগুনের লেলিহান প্রত্যক্ষ করে এলাকাবাসী। বনের কুঞ্জিতে মালিকসহ এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে খবর দেয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান গোটা বনের পুঞ্জিতে ছড়িয়ে পড়ে। পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এলাকাবাসীরা যৌথ প্রচেষ্টায় আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকাবাসীরা নিস্তার পায়। বনের কুঞ্জিতে মালিক কান্ডারি সরকার জানায়, হয়তো এই ঘটনা নাশকতামূলক হতে পারে। কোন জায়গা এটা? আচ্ছা, কিভাবে লাগবে? যেহেতু দেখছি না, আমরা এখনো বাইরে এসে এই বনের মধ্যে আগুন। আপনার নাম কি? আমার নাম কান্ডারি সরকার। আপনার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, কতটুকু মানে ক্ষতিপূরণ হয়েছে? হ্যাঁ, মানে কতটুকু মানে আপনার ক্ষতি হয়েছে? ক্ষতি তো এখানে 10-15 টাকা বোনাস। আচ্ছা, আপনার কোনো ইয়ে আছেন না, কে লাগাইছে বা কিছু? কেউ লাগাইছি, সে নাইলে কেমন লাগবে এটা? কোনো সন্দেহমূলক? হ্যাঁ। সন্দেহমূলক আছে না কেউ? হ্যাঁ, সন্দেহমূলক কেউ আসেনি? সন্দেহমূলক আছে তো, এখন তো কেমন কইতাম। সন্দেহমূলক তো হেরে পাইছি আমরা, এই যাইতে ভোট করতে পারেন না একটা লোক। এমন কি মানে কি হঠাৎ? তার নাম হচ্ছে শানু। আচ্ছা। শুক্রবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হলো চে গুয়েভারের জন্মদিন। এদিন রাজধানীর মেলানমার স্থিত ছাত্র যুব ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে চে গুয়েভারের ৯৭তম জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ
অন্যান্যরা। উপস্থিত সকলে চে গুয়েভারের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, এদিন সমগ্র রাজ্যে চে গুয়েভারের জন্মদিন পালন করা হয়েছে। পৃথিবীব্যাপী লড়াইয়ে অন্যতম নায়ক ছিলেন চে গুয়েভার। ছাত্র যুবদের কাছে উৎসাহের নামে চে গুয়েভার। সকালে আমাদের সংগঠন এবং বামপন্থী ছাত্র যুবরা গোটা দেশেই গোটা রাজ্যেই চে গুয়েভারের জন্মদিবস উদযাপন করছেন। প্রতি বছর এই দিনটা আমরা আলাদাভাবে উদযাপন করি। যদিও প্রতিদিন প্রতি মুহূর্তের লড়াইয়ের অন্যতম একজন অনুপ্রেরণা ভগৎ সিং এর মতন করেই চে গুয়েভারও যারা আমাদের প্রতিদিন শিক্ষা দেয়, আমাদের অনুপ্রাণিত করে। গোটা পৃথিবীব্যাপী লড়াইয়ের এক অন্যতম নায়ক হচ্ছেন চে গুয়েভারা। ছাত্র যুবদের কাছে নিশ্চিতভাবে একটা উৎসাহের জায়গা, একটা উৎসাহের নাম। যে একটা দেশে জন্মগ্রহণ করেছিলেন, আর্জেন্টিনায় বিভিন্ন দেশে বিপ্লব কাজে নিজেকে সামিল করেছিলেন, কিউবাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ফিদেল কাস্ট্রো, রাউল কাস্ট্রোর সঙ্গে। রাষ্ট্রনায়কের মর্যাদা সেখানে পেয়েছিলেন। তারপরও নিপীড়িত মানুষ, যেখানে মুক্তিকামী মানুষ স্বাধীনতার স্বাদ পেতে চাই, বিপ্লব করতে চাই, সেখানে বারবার ছুটে গিয়েছেন। সেই বিপ্লবী মানুষের কাছে গিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার মতন জায়গায় ভূমিকা গ্রহণ করেছিলেন এবং বলিভিয়ায় গিয়ে সেখানে আমেরিকার সাম্রাজ্যবাদের দালালদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, গুলিতে মৃত্যুবরণ করেন। জীবনে ডাক্তার হতে গিয়ে সমাজের ডাক্তার হিসেবে বিপ্লবী হয়ে উঠেছিলেন। সেই চে গুয়েভারার জন্মদিন আমরা পালন করেছি। আমরা মনে করি যে পৃথিবীর যেখানেই অন্যায়, পৃথিবীর যেখানেই মানুষ অত্যাচারিত হয়, সেই মানুষের পাশে দাঁড়ানো বামপন্থীদেরকে যে শিক্ষা দেয়। শুক্রবার ত্রিপুরার রাজ্য যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব বিশালগড় বিধানসভা কেন্দ্রের সমস্ত প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে নিয়ে যান পূজা দেওয়ার উদ্দেশ্যে। সাথে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার স্টেট সেক্রেটারি পার্থ দেব, বিশালগড় মণ্ডল সহসভাপতি জিতেন্দ্র চন্দ্র সাহা, মিডিয়া ইনচার্জ বাপি সাহা আরও অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব জানান, বরাবরই তিনি বিশালগড় বিধানসভা কেন্দ্রের সকল মানুষের যেন মঙ্গল হয় তার জন্য তিনি প্রার্থনা করেন। তাই আজ বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শনে নিয়ে আসেন। কিসের উদ্যোগে বিশালগড়ের সমস্ত বয়োজ্যেষ্ঠদের নিয়ে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পরিদর্শন? উদ্দেশ্য কোনো সেরকম কিছু না। উদ্দেশ্য হলো অনেকদিন যাবত ইচ্ছে ছিল বিশালগড়ের সমস্ত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরকে নিয়ে মায়ের কাছে আসবো, মায়ের কাছে প্রার্থনা করব বিশালগড়বাসীর যেন সকলের মঙ্গল হয়। আজকে আমরা সবাই মিলে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন প্রত্যেকে মিলে মায়ের কাছে আমরা বিশালগড়ের উন্নয়নের জন্য, বিশালগড়ের প্রত্যেকের ভালোর জন্য আমরা মায়ের কাছে চরণে প্রার্থনা করব এবং প্রত্যেককে সঙ্গে নিয়ে এসেছি এবং প্রত্যেকের হাত ধরেই যারা বয়োজ্যেষ্ঠরা আছেন প্রত্যেকের হাত ধরে প্রত্যেকের সুপরামর্শে আমরা আমাদের স্বপ্নের বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব। কতজন উপস্থিত আছেন এখানে? মূলত এখানে প্রায় আজকে 250-র অধিক আমাদের এবছর রাজ্যের রেফারিদের উপরে আস্থা রাখল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। 17 জুন থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত এবছরের ফুটবল মরশুম। 17 জুন উদ্বোধন হবে 16টি ক্লাবকে নিয়ে আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘের মুখোমুখি হবে ইকফাই এফসি। পাশাপাশি 18 জুন থেকে শুরু হবে মহিলা ফুটবল টুর্নামেন্ট। সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করা হচ্ছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এদিনের এই শিবিরে সমগ্র রাজ্য থেকে 50 জন রেফারি অংশগ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে 3 জন মহিলা রেফারি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সকল ফুটবল টুর্নামেন্ট এ বছর ত্রিপুরার রেফারিদের উপর আস্থা রাখা হবে বলে জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী। সকল ম্যাচ সুন্দরভাবে রেফারিরা যেন পরিচালন করতে পারে তার জন্য এদিনের শিবিরের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। 7 বছরের নাবালিকার উপর পাশবিক লালসা মেটানোর জন্য 65 বছর বয়সী বৃদ্ধাকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের। আদালতের রায়ে খুশি মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 36 মাইল এলাকার মানুষ। 2021 সালে 19 এপ্রিল মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত 36 মাইল এলাকায় 7 বছরের নাবালিকা প্রতিবেশী বাড়িতে যায়। সকাল 7:30 নাগাদ তার প্রতিবেশী বাড়িতে যাওয়ার পর প্রতিবেশী ব্রজেন্দ্র দেববর্মা নাবালিকাকে ঘরে ডেকে নিয়ে যায়। তারপর নাবালিকার উপর পাশবিক লালসা মেটায়। পরে নাবালিকা মেয়েটি বাড়িতে ফিরে সমস্ত কিছু পরিবারের লোকজনকে জানায়।
পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। নাবালিকার মা ও বাবা অসুস্থ অবস্থায় তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। এদিন নাবালিকার বাবা ঘটনার বিবরণ দিয়ে মুঙ্গিয়াকামী থানায় ব্রজেন্দ্র দীপবর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। মুঙ্গিয়াকামী থানা তার ভিত্তিতে একটি মামলা লিপিবদ্ধ করে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিজ বাড়ি থেকেই। তদন্ত শেষে পুলিশ 2021 সালের 31শে জুলাই আদালতে চার্জশিট দাখিল করে। আদালতে মামলার শুনানি চলাকালে মোট 14 জন সরকার পক্ষে সাক্ষ্য দেয়। তার ভিত্তিতে অভিযুক্ত ব্রজেন্দ্র দেববর্মার আদালতে দোষী সাব্যস্ত হয়। 2021 মুঙ্গিয়াকামী থানাতে একটা মামলা রুজু হয়, যার কেস নাম্বার হলো 11/2021 মুঙ্গিয়াকামী। এই মামলায় দেখা যায় 36 মাইল এলাকার একজন নাবালিকা তাকে তার পার্শ্ববর্তী প্রতিবেশী ব্রজেন্দ্র দেববর্মা রেপ করে। ওই দিন বিকেলেই ওই নাবালিকার বাবা মামলা রুজু করেন এবং আসামি গ্রেপ্তার হয়। এই মামলায় প্রসিকিউশন পক্ষে 14 জন সাক্ষীর সাক্ষ্যপক্ষ নেওয়ার পর মাননীয় স্পেশাল জাজ বেদ প্রতিম দেববর্মা মহোদয় এই সিদ্ধান্ত উপনীত হয় যে আসামি এই ঘটনা ঘটায়। তার পরিপ্রেক্ষিতে সেকশন 376 AB অ্যান্ড পক্সো 6 ধারা আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 5 মাসের। খোয়াইয়ের বিশেষ পক্সো আদালতে বিচারক বেদ প্রতিম দেববর্মা শুক্রবার ধর্ষণ মামলায় অপরাধী সাব্যস্ত 36 মাইলের ব্রজেন্দ্র দেববর্মাকে পক্সো আইনের 6 নম্বর ধারায় 20 বছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে 50,000 টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে 6 মাসের অতিরিক্ত কারাবাসের আদেশ দেন বিচারক। সরকার পক্ষ থেকে মামলা পরিচালনা করেন অভিজিৎ ভট্টাচার্য ও অজিত সরকার। শান্তন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।